Hello everyone, welcome to এপিএসটি হাব। সো আজকের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে আমরা অনেক নতুন কিছু শিখব এবং তোমাদের ডাব্লিউবিসিএস প্রিপারেশনে বা ইন্ডিয়ান ইকোনমিকে বুঝতে এই টপিকটি আপাতত 4-5 বছর কিংবা তার বেশি সময়ের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সো টপিকটা এতটাই ইম্পর্ট্যান্ট, আমাদের এই টপিকটির ব্যাপারে আইডিয়া রাখাটা ভীষণভাবে দরকারি। সো প্রম কারেক্টিভ অ্যাকশন ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমরা আজ জানব এবং প্রম কারেক্টিভ অ্যাকশন ফ্রেমওয়ার্কটি বেসিক্যালি এই মুহূর্তে নিউজ পেপারে এসেছে এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংককে প্রম কারেক্টিভ অ্যাকশন থেকে রিসেন্টলি এখানে বের করা হয়েছে, অ্যাকশন ফ্রেমওয়ার্ক থেকে বের করা হয়েছে। তো পুরো এই ঘটনার গোড়া কোথায় এবং প্রম কারেক্টিভ অ্যাকশন বলতে আমরা কি বুঝি, কখন কোনো ব্যাংককে প্রম কারেক্টিভ অ্যাকশনের মধ্যে নিয়ে আসা হয় এবং কখন তাকে আবার সেই জায়গা থেকে বেরও করে দেওয়া হয় এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সাথে এই প্রম কারেক্টিভ অ্যাকশন ফ্রেমওয়ার্কের কি কানেকশন, সবটাই ভিডিওতে আলোচনা করব। শুধু একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি পারলে নিজের 5টি বন্ধুর কাছে পৌঁছে দাও, যাতে ইন্ডিয়ান ইকোনমির যে ভয় তাদের মনে রয়েছে সেই ভয়টি তাদের মনে না থাকে এবং তারাও আমাদের সাথে সুন্দরভাবে এগিয়ে চলতে পারে। সো প্রম কারেক্টিভ এই যে অ্যাকশন ফ্রেমওয়ার্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের, বলা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক কারেন্টলি প্রম কারেক্টিভ অ্যাকশন ফ্রেমওয়ার্কের ছিল, যা রিসেন্টলি রিভিউ করা হয়েছে বোর্ড ফর ফাইন্যান্সিয়াল সুপারভিশনের দ্বারা। সো বোর্ড ফর ফাইন্যান্সিয়াল সুপারভিশনের দ্বারা রিভিউ করা হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের পারফরমেন্স। It was noted that as per its published result for the year ended March 31st 2021, তো মার্চের 31 তারিখ 2021-এ এই যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক তার পারফরমেন্স যখন তারা পাবলিশ করেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিসিএ প্যারামিটার্স যাবতীয় যা কিছু হয় তা কিন্তু এই ব্যাংক আর লঙ্ঘন করেনি, ব্রিচ করেনি। সো ব্যাংক এখানে রিটেন কমিটমেন্টও দিয়েছে যে ভবিষ্যতে মিনিমাম রেগুলেটরি ক্যাপিটাল, নেট এনপিএ, লেভারেজ রেশিও অনগোয়িং বেসিসে আরবিআই যা নিয়ম করে তা মেনটেইন করবে এবং কমিটমেন্ট অনুযায়ী তারা কাজ করে ব্যাংকিং সার্ভিসকে এগিয়ে নিয়ে যাবে। এই হলো আমাদের গল্প। এবার এই গল্পের গভীরে আমাদের যেতে হবে, চলো গভীরে যাই। সো প্রম কারেক্টিভ অ্যাকশন ফ্রেমওয়ার্ক কাকে বলে? প্রম কারেক্টিভ অ্যাকশন ফ্রেমওয়ার্ক রেফার্স টু সেন্ট্রাল ব্যাংকস ওয়াচ লিস্ট অফ উইক ব্যাংক। তো তোমরা যারা আমার কাছে ইকোনমিক্সের বেসিক আইডিয়া রাখো তারা জানো যে আমি আরবিআইকে কি বলে থাকি, আমি আরবিআইকে বলে থাকি এক্ষেত্রে বাবা, এবং এই যে ব্যাংক, এই ব্যাংকগুলি হচ্ছে তার সন্তান। এবার ধরো সাপোজ একজন বাবার, ডোন্ট টেক ইট পার্সোনালি, অনেকগুলো সন্তান আছে, তার মধ্যে কেউ খুব ভালো, কেউ একটু ভালো, কেউ একটু মন্দ, কেউ খুব মন্দ। তো এই যে খুব মন্দ যে সন্তানটি আছে এবং খুব ভালো যে সন্তানটি আছে, দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকলেও বাবা তো বাবাই হয়। তো এক্ষেত্রে আলটিমেটলি তার মানেটা কি, বাবাকে ভালো সন্তান, খারাপ সন্তান সবাইকেই দেখে চলতে হয়। তাই যেই সমস্ত একটু দুষ্টু সন্তানরা রয়েছে, ব্যাংক যখন তাদেরকে ওয়াচ লিস্টে রাখে, যে নিয়মাবলীর মধ্যে রাখে, রাত্রিবেলা টাইমলি ঘরে ঢুকতে হবে, এই খাবারটা খেতে হবে, বাইরের খাবার খাওয়া যাবে না, এই এক্সেট্রা, এই যে ফ্রেমওয়ার্কটাতে রাখে প্রম কারেক্টিভ অ্যাকশন, তাকেই বলে। আমার মনে হয় এত সহজভাবে বোঝার পর আর কোনো সমস্যা তোমাদের নেই। So prompt corrective action framework refers to the central bank watch list of weak bank. The regulator imposes restrictions like curbs on lending on such bank. তার মানে ব্যাংকের কাজ কি? ধার দেওয়া। তো রেগুলেটর যিনি রেগুলেট করছেন
মানে আরবিআই তিনি কি করবেন, ব্যাংকে বেশ কিছু বাধা দেবেন। ওই যেমন রাত্রিবেলা দেরি করে বাড়ি ফেরা যাবে না, বাইরের খাবার খাওয়া যাবে না, বাধা বাবার দিক থেকে সন্তানের। ঠিক তেমনি এখানে আরবিআই বিভিন্ন রেস্ট্রিকশনস ইম্পোজ করেন এই ব্যাংকগুলির উপর, এবং তাদেরকে বলা হয় যে তারা লেন্ড করতে পারবে না। PCA framework applies only to commercial bank and does not cover cooperative bank and non-banking financial company. দারুণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আগামী দিনের জন্য তোমাদের তৈরি হয়ে থাকলো। PCA ফ্রেমওয়ার্ক কার উপর অ্যাপ্লাই হয়? কমার্শিয়াল ব্যাংকের উপর অ্যাপ্লাই হয়, মানে নিজের ছেলের উপর অ্যাপ্লাই হয়, ঠিক আছে? দাদার ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, তার উপর অ্যাপ্লাই হয় না। সো কোঅপারেটিভ ব্যাংক, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানির উপর এই PCA ফ্রেমওয়ার্ক অ্যাপ্লাই হয় না। এবার আরআরবির কি উপর অ্যাপ্লাই হয়? রিজিওনাল রুরাল ব্যাংক। এই কোশ্চেনটা তোমাদের জন্য হয়ে রইল। প্লিজ ডু কমেন্ট এবং চেক করবে, কারণ এই যে আজকে যদি একটু খাটো পরীক্ষাতে কোশ্চেনটা এলে তুমি কিন্তু একটা নাম্বার পাবে উইদাউট এনি কনফিউশন। বাট তুমি যদি আজকে একটু না খাটো তাহলে কিন্তু এই সিমিলার কনফিউশনটা থেকে যাবে যে আরআরবির উপর PCA ফ্রেমওয়ার্ক অ্যাপ্লিকেশন হচ্ছে কি হচ্ছে না। এখানে এই আইওবিকে মানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে PCA তে আনা কবে হয়েছিল? সো আরবিআই PCA ফ্রেমওয়ার্ক অক্টোবর 2015-তে এখানে আনে এই ব্যাংকটিকে, এবং ব্যাংক কন্টিনিউয়াসলি তাকে বলছিল দেখো আমি ভদ্র হয়ে গেছি, 2015 কবে, 2021 কবে, আমাকে প্লিজ ছেড়ে দাও। সো PCA ফ্রেমওয়ার্ক থেকে এখানে বের করে দেওয়া হচ্ছে আপাতত বিকজ অফ দি গুড পারফরমেন্স। কারণ বাবা ছেলেকে শাসন করে দুষ্টামি করলে, কিন্তু ছেলে যখন ভালো হয়ে যাবে, সন্তান যখন ভালো হয়ে যাবে, তখন তাকে আর থোড়ি শাসন করবে, তাকে তার নতুন করে ছেড়ে দেবে। এবার এই আইওবিকে PCA থেকে আউট করার পারপাসটাই মার্চ 31, 2021-এ তাদের রেজাল্ট ভালো হয়েছে এবং তারা বলেছে আমি আর পুরনোভাবে চলবো না, আমি তোমাদের আরবিআইকে জানানো হয়েছে আরবিআই ডিসিশন মেনে চলবো, রেস্ট্রিকশনস মেনে চলবো, প্লিজ 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 আমাকে ছেড়ে দিন। এখানে হ্যাজ দ্য গভর্নমেন্ট সাপোর্টেড আইওবি? আইওবিকে কি সাপোর্ট করেছে? অনেক সময় এরকম হয়, ধরো সন্তান কোনো ব্যবসা করতে গিয়ে সে ডুবে গিয়েছে, পারেনি, বাবা মা সন্তানকে হেল্প করে সেই জায়গাটা থেকে রিকভারি করার জন্য। এক্ষেত্রেও স্টেট ওন্ড আইওবি এক্ষেত্রে রিসিভ করেছে 4100 কোটি টাকা গভর্নমেন্টের তরফ থেকে। সো 4100 কোটি টাকা গভর্নমেন্টের তরফ থেকে হেল্প পেয়েছে আইওবি। একটু ইম্পর্টেন্ট, এই জাস্ট খুব তাড়াতাড়ি তোমাদের যাদের পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে কিন্তু মেন্স লেভেলে এই ভ্যালুটা জানতে চাইতে পারে, 4100 কোটি টাকা। এবার এই যে আমাদের ইনফরমেশনটা আমরা পাচ্ছি, সেখানে PCA ইন্ট্রোডিউসড কবে হয়েছিল সেই ব্যাপারে যদি আমাদের জানতে চাই। PCA ইন্ট্রোডিউসড হয়েছিল এক্ষেত্রে ডিসেম্বর 2002। পয়েন্ট ইম্পর্টেন্ট, ডিসেম্বরের 2002-এ PCA আমাদের ইন্ট্রোডিউসড হয়। সো আরবিআই এর PCA ফ্রেমওয়ার্ক এখানে ইন্ট্রোডাকশন করা হয় অ্যাজ আ স্ট্রাকচার্ড আর্লি ইন্টারভেনশন মেকানিজম along the lines of US Federal Deposit Insurance Corporation PCA framework. So ডিসেম্বর 2002-এ স্ট্রাকচার আর্লি ইন্টারভেনশন মেকানিজম মানে আমি ইন্টারফেয়ার করব, তুমি যদি ঠিকভাবে না চলো আই উইল ইন্টারফেয়ার। স্ট্রাকচার্ড আর্লি ইন্টারভেনশন মেকানিজমের আন্ডারে অন দ্য বেসিস অফ US ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের PCA ফ্রেমওয়ার্কের আন্ডারে আরবিআই এর PCA ফ্রেমওয়ার্ক কাজ করে। সাবসিকুয়েন্টলি আরবিআই রিভিউ করেছে এই ফ্রেমওয়ার্ককে এবং ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসকে, তাদের রেকমেন্ডেশনকে Working Group of Financial Stability Development Council on Resolution Regimes or for Financial Institution in India 2014-তে ভাবনা চিন্তা করে। ফাইন্যান্সিয়াল সেক্টর লেজিসলেটিভ রিফর্ম কমিশন এখানে এই রেজলিউশন নিয়ে কাজ করে এবং এই রিভাইজ PCA ফ্রেমওয়ার্ক ইস্যু করা হয় আরবিআই এর দ্বারা এপ্রিল 13, 2017-তে এবং ফাইন্যান্সিয়াল এখানে ফাইন্যান্সের বেসিসে
মার্চ 31 2017 মধ্যে এই রিভাইজড পুরো ফ্রেমওয়ার্কটা ইমপ্লিমেন্টেশন করা হয়। তো আরবিআই এর পিসিএ ফ্রেমওয়ার্ক এসেছিল কবে, যদি এই কোশ্চেনটা আসে 2002, বাট তা ইমপ্লিমেন্টেড হয়েছে কবে, তা কিন্তু 2017। তো এসেছিল 2002, ইমপ্লিমেন্টেড হয়েছে 2017, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। হোয়াট এক্স্যাক্টলি ডাজ আ ব্যাংক ফল ইন্টু দিস লিস্ট? তো কি না মানলে এখানে সন্তান পিসিএ ফ্রেমওয়ার্কের আন্ডারে চলে আসবে। RBI has specified certain regulatory trigger point with respect to 3 parameter. তো অনেকের হয়তো এই কনসেপ্টগুলো সম্পর্কে আইডিয়া নেই। আমাদের যে আরও একটি চ্যানেল রয়েছে, তোমরা সেখানে কানেক্টেড থাকো। আমি কারেন্ট অ্যাফেয়ার্স বেসড টপিকগুলো এখানে কভার করছি, বাট ন্যাচারালি যে স্ট্যাটিক পার্টটা থাকছে সেটা কিন্তু আমি সেইখানে কভার করে দিচ্ছি তোমাদের সাথে। তো ইন্ডিয়ান ইকোনমিকে সুস্থ স্বাভাবিকভাবে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে কানেক্টেড থাকো। সো ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও নিয়ে এখানে যদি কথা বলা হয়, এক্ষেত্রে আমরা যদি দেখি ক্যার কাকে বলে, CRAR, একে ক্যারও বলা হয়, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও। নেক্সট বলছে নেট নন পারফর্মিং অ্যাসেট NPA অ্যান্ড রিটার্ন অন অ্যাসেট। আমরা আজকে রিটার্ন অন অ্যাসেটটা এখানে একটু বুঝে নেব, বাট তোমাদের কিন্তু এই ডেটাটা ইম্পর্টেন্ট। ডাইরেক্টলি কোশ্চেন আসতে পারে যে এই যে পিসি এর যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের ক্রাইটেরিয়াগুলো কি কি, ট্রিগার পয়েন্টগুলো কি কি, তাহলে CRAR, NPA, রিটার্ন অন অ্যাসেট, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও, নেট নন পারফর্মিং অ্যাসেট আর রিটার্ন অন অ্যাসেট। সো what are the trigger point on capital and how does a breach invite action? মানে আমার CRAR মানতে হবে, NPA নেট NPA আমাকে দেখাতে হবে, তারপরে রিটার্ন অন অ্যাসেট সম্পর্কে আমাকে আইডিয়া রাখতে হবে, বাট ঠিক কত, মানে কতটা লঙ্ঘন করলে আমি প্রম্পট কারেক্টিভ অ্যাকশনের আন্ডারে আসব। মানে কি, মানে হচ্ছে গিয়ে যে ট্রিগার পয়েন্ট ক্যাপিটাল এখানে কোন জায়গাটা থেকে মার্ক করাটা আমাদের এখানে নিয়মের মধ্যে পড়ছে। মানে ঠিক রাত্রিবেলা 10টায় বাড়ি এলে বকা খাবো না 2টোর সময় এলে বকা খাবো, তো এই যে সময়টা, এই নির্বাচনটা কিন্তু এখানে দরকারি। তো বিভিন্ন স্টেজ আছে, লাইক প্রথম একদিন করলো তার জন্য শুধু মুখে বলা, তারপরের আরেক দিন করলো তার জন্য ভীষণভাবে বকা, তারপরের আরেক দিন করলো তার জন্য একদম বাড়ি থেকে বন্ধ করে দেওয়া। এখানেও কিন্তু সিমিলার বিভিন্ন স্টেজেস আছে। তো ইফ CRAR falls to less than 9%, RBI asks bank to submit a capital restoration plan, restrict new businesses and dividend payment. So যদি CRAR 9% এর নিচে চলে যায়, তাহলে ব্যাংক এখানে RBI এর দ্বারা ডাক পায়, বলে তোমাদের আবার নতুন করে প্ল্যান করো, নতুন বিজনেস বন্ধ করে দেয় এবং ডিভিডেন্ড পেমেন্ট পুরো বন্ধ করে দেয়। RBI also order recapitalization, restrictions on borrowing from the interbank market, reduction of stake in subsidiaries, reduction of exposure to sensitive sectors like capital market, real estate or investment in non-statutory liquidity ratio security. সো তার মানে সর্বদিক থেকে একটা রেস্ট্রিকশন আরবিআই দিয়ে থাকে। তো এই যে রেস্ট্রিকশনের পার্টটা, এটা অতটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য যে কী কী জন্য এখানে রেস্ট্রিকশনটা আসে, বাট ইম্পর্টেন্ট যেটা CRAR তার রেশিও 9%-এর কম হয়ে গেলে তাদেরকে রেস্ট্রিকশনটা ফেস করতে হয়। হোয়াট ইজ CRAR ফলস বিলো 6%? 9%-এ এইগুলো হলো, যদি 6%-এ চলে যায় বা তার থেকে কম হয়, তো লেস দ্যান 6% বাট ইকুয়াল টু অর মোর দ্যান 3%, মানে 3 থেকে যদি 6-এর মধ্যে এখানে থাকে, RBI could take additional step if the bank fails to submit recapitalization plan. এই যে আগে 9%-এর রিক্যাপিটালাইজেশন প্ল্যান এখানে সাবমিট করতে বলা হলো, এখানে বলছে যে রিক্যাপিটালাইজেশন প্ল্যান RBI এখানে যদি না পারে, তাহলে RBI এর এখানে রিক্যাপিটালাইজেশন প্ল্যান সাবমিট করতে না পারলে অ্যাডিশনাল বেশ কিছু স্টেপ নেওয়া যায়। দিস মেজার ইনক্লুড ব্রিঙ্গিং আ নিউ ম্যানেজমেন্ট বোর্ড, appointing consultant for business and organizational restructuring, taking step to
চেঞ্জ ওনারশিপ, অলসো ইনিশিয়েটিং দ্য প্রসেস অফ মার্জার অফ দি ব্যাংক। তো ভালোই ভালোই যদি কথা শোনে ভালো কথা, বাট তারপরেও যদি কথা না শোনে ওনারশিপকে চেঞ্জ করে দেওয়া যেতে পারে, ব্যাংকের মার্জার করে দেওয়া যেতে পারে, তারপরে নতুন বিজনেস অর্গানাইজেশনের সাথে রিস্ট্রাকচারিং করা যেতে পারে। এবার ঘটনাটা হচ্ছে গিয়ে যদি 3%-এরও কম হয়ে যায়, তার মানে আগে 9, তারপর 6, এবার 3, যদি 3%-এরও কম হয়ে যায়, এখানে বলছে ইন অ্যাডিশন টু দিস অ্যাকশন আপন হিটিং দি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রিগার পয়েন্ট, ক্লোজার মনিটরিং স্টেপস, মার্জার, অ্যামালগেশন, লিকুইডেট দ্য ব্যাংক or impose a moratorium on the bank if CRAR does not improve beyond 3% within 1 year or within such extended period will follow। মানে যদি 3%-এর এখানে কমিয়ে দেয়, তার মানে এবার আলটিমেট একদম দেখে নেওয়া কনসেপ্ট, কথা বলা হচ্ছে, মানা হচ্ছে না, ব্যাংকের সাথে অন্য একটা ব্যাংকের মার্জার করে দেওয়া যেতে পারে, অ্যামালগেশন করে দেওয়া যেতে পারে, মোরাটোরিয়াম করে দেওয়া যেতে পারে, অথবা ব্যাংকটিকে লিকুইডেট করে দেওয়া যেতে পারে, মানে বিক্রি করে দেওয়া যেতে পারে। তো একদম লাস্ট কন্ডিশন 3%-এর নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট এখানে এনপিএ লেভেল বলতে কি, সেকেন্ড পার্ট অফ দি ট্রিগার পয়েন্ট ইজ এনপিএ। যদি এনপিএ 10%-এর উপরে উঠে যায় বাট আর লেস দ্যান 15%, মানে 10 থেকে 15%-এর মধ্যে যদি থাকে, এখানে স্পেশাল ড্রাইভ এখানে আরবিআই অ্যাপ্লাই করতে পারে ব্যাড যে লোনগুলো রয়েছে সেগুলোকে চেক করার জন্য, অথবা নতুন নতুন এনপিএ যেগুলো হচ্ছে সেগুলোকে চেক করার জন্য। আরবিআই রিভিউ করে ব্যাংকের লোন পলিসি, সেক্ষেত্রে ক্রেডিট অ্যাপ্রাইজাল স্কিমগুলোকে আরও সুন্দরভাবে ব্রডার ভিউ নিয়ে এখানে আপডেট করা হয়, এবং তার জন্য এখানে আরও ভীষণ রকমভাবে বিভিন্ন তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। RBI put in place proper credit risk management policy and will reduce loan concentration. Further, there will be restriction on entering new lines of business, making dividend payment, increasing its stake in subsidiary. আগের ভাই এনপিএর লেভেলটাকে প্রপার করো, দেন ফার্দার এখানে ডেভেলপমেন্ট সম্ভব, আদারওয়াইজ না। ইফ নেট এনপিএ শুড অ্যাবাভ 15%, তাহলে কি হবে? যদি 15%-এর উপরে চলে যায় তাহলে কিন্তু এগেইন ব্যাংকের বোর্ডের সাথে ডিসকাশন করতে হবে পিসিএ ফ্রেমওয়ার্ককে নিয়ে। আর ROA, রিটার্ন অন অ্যাসেট, দিস ইজ দি থার্ড প্যারামিটার। তার মানে আমরা 3টে প্যারামিটার পড়লাম, ওকে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তো প্লিজ কমেন্ট করো 1, 2, 3 পড়তে পড়তে লাস্টে এসে মনে থাকছে কিনা। তার মানে 1 নাম্বার পয়েন্টে আমরা CRAR কে নিয়ে পড়লাম, 2 নাম্বার পয়েন্টে নেট এনপিএ কে নিয়ে পড়লাম, আর 3 নাম্বার পয়েন্টে আমরা পড়তে চলেছি রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেট যদি 0.25%-এর লেস হয়, রেস্ট্রিকশন অন অ্যাক্সেসিং, রিনিউইং কস্টলি ডিপোজিট CD kick in and the RBI bars the bank from entering new lines of business. তো মোস্ট ইম্পর্টেন্ট থিং, অ্যাসেট যদি কমে যায় তাহলে আরবিআই এখানে আটকাবে, তুমি নতুন কোনো ব্যবসাতে যেতে পারবে না, এবং তুমি ব্যাংকের থেকে অন্যান্য ইন্টার ব্যাংক মার্কেট থেকে এখানে বরোইং করতে পারবে না, ডিভিডেন্ড এখানে পাবে না, এবং স্টাফ বাড়াতে পারবে না। তো ইত্যাদি ইত্যাদি এই পয়েন্টগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। হোপফুলি আমরা অনেক কিছু শিখলাম, বুঝলাম, জানলাম। যদি আমরা নতুন কিছু শিখি এই ভিডিওটি থেকে, প্লিজ আমাদের এই চ্যানেলটি সম্পর্কে সকলকে জানাও, এবং ইন্ডিয়ান ইকোনমির আলোচনা চা খেতে খেতে হোক এবং সেটা সঠিকভাবে হোক, সেই উদ্দেশ্যেই এই ভিডিওগুলো তোমাদের সাথে বানানো এপিএসটি হবে। থ্যাংক ইউ।